নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এলাম তারানাথ তান্ত্রিকের নতুন আরও একটি অভিজ্ঞতার গল্প শোনাতে। সেই অভিজ্ঞতার নাম লোভে পাপ, পাপে মৃত্যু। লিখেছেন সুজন কুমার সেন। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, সোজা গল্প শুরু করছি। বুঝলে বিভূতি, কর্মফল কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে ভোগ করতে হয়, তা সে ইতিবাচকই হোক আর নেতিবাচকই হোক। সে তো অবশ্যই ঠাকুরমশাই, অন্তত আমি এটাই মনে করি, মানুষকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৎ পথে থেকে নিষ্কামভাবে কর্ম করে যাওয়া উচিত। তাতে কর্মফল না পেলেও অন্তত অন্তত একটা মানসিক শান্তি অনুভব করা যায়। হ্যাঁ ঠাকুরমশাই, আমিও তাই মনে করি। ভালো ভালো, তোমরা দুজন যে সৎ এবং সুপুরুষ ব্যক্তি সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরও মানুষের প্রবৃত্তির কথা তো আর বলা যায় না। কখন অসৎ চিন্তা বা প্রবৃত্তি মানুষের মাথায় ভর করে। তাই তোমাদের মনে যাতে কোনো অসৎ প্রবৃত্তির ক্ষণমাত্র স্থান না পায়, তার জন্য আমার এই প্রত্যক্ষ গোচর শিক্ষণীয় একটি কাহিনী তোমাদের আজ শোনাবো। ঠিক আছে ঠাকুরমশাই, বলুন তাহলে, গল্পটা শুরু করুন। হ্যাঁ, তা আজ থেকে প্রায় 4 দশক আগের কথা। তখন আমি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নিত্য নতুন তন্ত্রবিদ্যা শেখার মনস্কামনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এইরকমই একদিন ঘুরতে ঘুরতে আমি আরামপুর নামের একটি গ্রামে গিয়ে উপস্থিত হই। ওই গ্রামে পৌঁছে বিশ্রামের জন্য একটি বড় বটগাছের নিচে আমাকে আশ্রয় নিতে হয়, কারণ তখন সময়টা ছিল গ্রীষ্মকাল। আর আমাদের এই বঙ্গদেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের প্রতাপের কথা তো আর তোমাদের অজানা নয়। এই ঋতুতে সূর্যদেব থেকে নির্গত গরমের চোট আর রোদের তেজ মানুষ সহ সমস্ত জীবকুলের প্রাণরসকে যেন শুষে নেয়। আর তখনও পর্যন্ত আমি উচ্চমানের কোনো সাধনা বা তন্ত্রবিদ্যাকে নিজের আয়ত্তে করতে পারিনি। ফলত আর 5টা সাধারণ মানুষের মতো আমারও একাদশ ইন্দ্রিয়, ওই মানে ঠান্ডা গরম ইত্যাদি এই বাহ্যিক অনুভূতিগুলির বশে ছিল। গ্রাম অঞ্চল বা শহরাঞ্চলে আমরা হামেশাই লক্ষ্য করি যে একাধিক লোক একসাথে কোনো চায়ের দোকানে বা কোনো বড় বট গাছের নিচে বা নদীর পাড়ে একসাথে বসে আড্ডা দেয় ও গল্পগুজব করে। যেমন করে আমরা 3 জন এই ঘরে বসে আড্ডা দিচ্ছি, তা গরমের দিনে এই আড্ডা দেওয়ার প্রবণতা আরো বহু গুণ বেড়ে যায়। কি হে কিশোরী, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, একদম ঠিকই বলেছেন। তা সে বটবৃক্ষের আচ্ছাদনে আমি আশ্রয় নিয়েছিলাম। সেখানে আমার মতোই আরো বহু পথিক আশ্রয় নিয়েছিল। ফলত তাদের গল্পগুজবের কণ্ঠস্বরে জায়গাটার আবহাওয়া হয়ে উঠেছিল গ্রামে বসা কোনো হাটের মতো। এতে আমার কিছুটা বিরক্তি বোধ হচ্ছিল ঠিকই, কিন্তু ক্ষণে ক্ষণে বয়ে আসা প্রকৃতির শীতল বাতাস সেই বিরক্তির ছাপকে অনেকটাই লাঘব করেছিল। বাকি বিরক্তির ছাপটুকু মুছে ফেলার জন্য আমি আমার মনকে কেন্দ্রীভূত করে সেই বট গাছের একটি উঁচু ডালের দিকে তাকাই। ডালটিতে পায়রা জাতীয় কোনো পাখি হয়তো বাসা করেছিল। ঠিক মানুষের মতো এই 2টি পায়রা খুব যত্নে তাদের সদ্যজাত ছানা দুটিকে খাবার খাওয়াচ্ছিল। দৃশ্য মনের আবেগে বেশ ধরেছিল, মনে করিয়ে দিয়েছিল আমার মায়ের কথা। শৈশবে, এমনকি কৈশোরেও মা আমাকে এভাবেই যত্ন করে খাওয়াতেন। সাধনার টানে আমি যেমন ভবঘুরে হয়েছিলাম, তেমনি আবার মায়ের স্মৃতি আমার
আমার এই ভবঘুরে জীবনের মাঝে ব্যাঘাত ঘটাতো, তখন আবার আমি ফিরে আসতাম বাড়িতে। এভাবে আমি যখন নিজের চিন্তার গভীরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলাম, হঠাৎই কারো তীব্র কান্নায় আমার সেই চিন্তার ঘোর কেটে গেল। আমি ব্যস্ত সমস্ত হয়ে লক্ষ্য করলাম একটি 15-16 বছরের যুবক তারস্বরে কাঁদতে কাঁদতে দৌড়ে এদিকেই এগিয়ে আসছে। যুবকটি কাঁদতে কাঁদতে বলছে, বাবা বাবা, মা নেই বাবা, মা আমাদের ছেড়ে চলে গেছে। যুবকটির মুখে এ কথা শুনে আমার থেকে 10 হাত দূরে বসা একটি বছর 40 লোক ডুকরে কেঁদে উঠলেন, স্বর্ণলতা। আশেপাশের লোকগুলির মধ্যে তখন একটা গুঞ্জনের সুর উঠল এবং সেই গুঞ্জন থেকে কয়েকটি বাক্য আমার কানে ভেসে আসতে শুরু করল। যতীনবাবুর বউটা তো শুনেছিলাম অনেকদিন ধরেই নাকি শয্যাশায়ী হয়ে পড়েছিল, শেষমেশ বউটা মারাই গেল। তাহলে যাক, ভালোই হয়েছে বাবা, বিছানায় পড়ে থেকে কষ্ট পাওয়ার থেকে মরে গেছে, ভগবান মঙ্গল করেছে। আরে ডাক্তার বৌদি কবিরা সবাইকে তো নাকি দেখিয়েছিল যতীনবাবু, কিন্তু কোনো সুফল হয়নি। মনে হয় কোনো দেবতা বা ওই ভয়ঙ্কর উপদেবতার প্রকোপ পড়েছে ওনার বইয়ের উপরে, বুঝেছো? হ্যাঁ, শুধু বইয়ের উপরে নয়, যতীনবাবুর ব্যবসাটাও দেখো না কিরকম এই তলানিতে গিয়ে ঠেকেছে। লোক মুখে কানাঘুষো শুনে কয়েকটা তথ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। প্রথমত, ক্রন্দনরত ওই ব্যক্তির নাম হচ্ছে জ্যোতি, আর দ্বিতীয়ত, লোক মুখে তার নাম উচ্চারণের ভঙ্গি দেখে আমি বুঝতে পারলাম এই যতীনবাবু নিশ্চয়ই কোনো অর্থবান ও সম্ভ্রান্ত পরিবারের লোক। এরই মধ্যে আবার ঘটে গেল একটা অবাক করা ঘটনা। এই যতীন নামের লোকটি কাঁদতে কাঁদতে হঠাৎই নিজের মাথা চেড়ে মাটিতে লুটিয়ে পড়লেন, তারপর একেবারে স্থির হয়ে গেলেন। তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন একেবারে বন্ধ হয়ে গেল। তিনি জ্ঞান হারিয়েছিলেন। সম্ভবত স্ত্রীর এই আকস্মিক মৃত্যু সংবাদ তিনি সহ্য করতে পারেন। আমার পাশে দাঁড়িয়ে থাকা কিশোর ছেলেটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ডাকতে শুরু করলো তার বাবাকে। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। সেখানে উপস্থিত সকল জনতা তাদের ঘিরে ধরল। কিশোর ছেলেটির করুণ অবস্থা দেখে আমার মনে খুব মায়া হলো। আর তাছাড়াও বারবার ডাকার পরেও লোকটির জ্ঞান ফিরছিল না। ফলত দূরে অবস্থিত দৃশ্যমান একটি কুয়োর দিকে আমি ছুটে যাই এবং সেখান থেকে জল নিয়ে এসে লোকটির চোখে মুখে ছিটিয়ে দিই। লোকটির জ্ঞান ফিরে আসে। সেই সময় আমি বৃহৎ মাপের কোনো তন্ত্রবিদ্যা আয়ত্ত করতে পারিনি ঠিকই, কিন্তু মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করেছিলাম। ফলত তার কৃপায় সামান্য কিছু বিদ্যা আমার আয়ত্তে ছিল। আর কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে আমি মধুসুন্দরী দেবীর ধ্যান করতাম, আর তিনি আমাকে সেই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার পথ দেখাতেন। তা লোকটির চোখে মুখে জল ছেটানোর সময় আমি বুঝতে পারি যে তিনি স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে জ্ঞান হারাননি, বরং এর পেছনে আছে কোনো অলৌকিক শক্তির হাত। একজন অচেনা মানুষের এরকম সহায়তা প্রবণ ভাব দেখে কিশোরটি করুণ কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, কে আপনি মহাশয়? কে আপনি? আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আগে আমার নাম তারানাথ জ্যোতিষ বিনোদ, অনেকে আমাকে তারানাথ তান্ত্রিক বলেও ডাকে। আমার নাম শুনে কিশোরটির মুখে ফুটে ওঠে একটা প্রবর্তনের চিহ্ন। সে এবার তার সদ্য জ্ঞানপ্রাপ্ত বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, বাবা, ইনি সেই তারানাথ তান্ত্রিক বাবা, বোঝ আপনি এতদিন ধরে করছিলেন। লোকটি ছেলের মুখে এ কথাগুলো শুনে কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কাতর কণ্ঠে হাত জোর করে বলতে শুরু করলো, বাবা,
বাবা, আপনি তাহলে তারানাথ তান্ত্রিক বাবা? আপনাকে কত না খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও পাইনি বাবা। আপনার আপনার অলৌকিক ক্ষমতার কথা আমি লোকমুখে অনেক শুনেছি বাবা। আমার আমার এই বিপদে আপনি আমাকে রক্ষা করতে পারবেন বাবা। দয়া করে আমার সাথে আমার বাড়িতে চলুন বাবা, চলুন। কিশোরী এবার তারানাথের গপ্পের মাঝখানে প্রশ্ন করে উঠল, আরে ঠাকুরমশাই, আপনার নাম তাহলে উত্তরবঙ্গেও ছড়িয়েছিল? তারানাথ অল্প হেসে উত্তর দিলেন, প্রথম দিকে আমার নাম কেউ জানতই না, কিন্তু উত্তরবঙ্গে থাকাকালীন 3-4টে পরিবারের সাহায্য করেছিলাম, আর তাতেই হয়তো লোকমুখে আমার নাম কিছুটা ছড়িয়েছিল। কিরকম ভাবে ওই 3-4টে পরিবারকে সাহায্য করেছিলেন ঠাকুরমশাই? সে কাহিনী পরে না হয় একদিন বলবো, আজ যে কাহিনীটা বলছি আরে সেটাই শোনো না। কিশোরী এবার মুখে অল্প হাসি নিয়ে মাথা চুলকোতে চুলকোতে বলল, বলুন বলুন বলুন। তারানাথ পুনরায় গল্প বলা শুরু করল। লোকটির ওরকম কাতর অনুরোধ শুনে আমি কিশোরটির মুখের দিকে একবার তাকালাম। কিশোরটির করুণময় ও বেদনা মিশ্রিত মুখশ্রী দেখে আমি আর লোকটির অনুরোধ অগ্রাহ্য করতে পারলাম না। রাস্তায় যেতে যেতে লোকটি বলল, আমার নাম যতীনচন্দ্র দাস, আর এটি আমার ছেলে নিবারণ দাস। ঠাকুরমশাই, দুঃখের কথা আপনাকে আপনাকে কি বলবো, হয়তো আমার পাপের কারণেই আজ আমার স্ত্রী মারা গেলেন। এ কথা বলে যতীনবাবু পুনরায় কাঁদতে শুরু করলেন। আমি যতীনবাবুকে সান্ত্বনা দিয়ে বললাম, এভাবে কাঁদবেন না যতীনবাবু, মনকে শক্ত করুন। কি ঘটেছে আগাগোড়া আমাকে খুলে বলুন, তা না হলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না জি। এবার যতীনবাবু বললেন, ঠাকুরমশাই, আগে বাড়ি পৌঁছাই, তারপর স্ত্রীর সৎকার করে আপনাকে সব খুলে বলবো ঠাকুরমশাই। আমি ওনার কথায় সম্মতি জানালাম, আর তাছাড়াও ওনার এরকম মানসিক অবস্থায় ওনাকে বেশি প্রশ্ন করা তো নিতান্তই অনুচিত। তাই আমি যতীনবাবুর বাড়ি পৌঁছানো পর্যন্ত নিস্তব্ধ রইলাম। যতীনবাবুর বাড়ি পৌঁছানোর পর আমি যেন আরো নিস্তব্ধ হয়ে গেলাম। যতীনবাবুর বাড়িটা ছিল ছোট মোটো একটা জমিদার বাড়ির মতো। সম্ভবত 1.5 থেকে 2 বিঘা জমির উপর তিনি তার বাড়িটা নির্মাণ করেছিলেন। একটি লাল রঙের বড় ইটের দালান, আর দালানটির চারপাশের ফাঁকা অবশিষ্ট অংশটিকে বাগানের মতন করে নানা ধরনের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। এক কথায় বাড়িটার সৌন্দর্য অপূর্ব, কিন্তু আজ যেন সেই বাড়ির সৌন্দর্যের রঙকে বিবর্ণ করে নেমে এসেছে শোকের এক কালো ছায়া। বাড়ির ভেতর থেকে ভেসে আসে 2-3 জন মহিলার ক্রন্দনের ধ্বনি। সমগ্র পরিবারটাকে দেখে আমার বারংবার মনে হচ্ছিল যেটা ঘটমান নয় সেটাই যেন ঘটেছে এ বাড়িতে। আমি বাড়িটির সিংহদ্বারে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, আর যতীনবাবু ও তার ছেলে নিবারণ আমার পাশে দাঁড়িয়েছিল। তাদের পা যেন বাড়ির সম্মুখে এসে থেমে গেছে। বিশেষ করে যতীনবাবু যেন বাড়ির ভেতরেই সেই করুণ দৃশ্যের সম্মুখীন হতে বারংবার ভীত হচ্ছিলেন। যতীনবাবু যেন অসহায় হয়ে পড়েছেন। তিনি যেন মানতেই পারছেন না তার স্ত্রী আর নেই। এটাই তো স্বাভাবিক। আমরা মানুষেরা নিজেদের প্রিয়জনকে হারানোর সাথে সাথে নিজেদের সমস্ত বুদ্ধিমত্তা ও চেতনাকেও যেন হারিয়ে ফেলি। আমরা বাস্তবতাকে মানতেই চাই না, বরং বাস্তবতার কঠিন আঘাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়ায়। কিন্তু যেটা বাস্তব, যেটা ঘটমান, আমরা তাকে যতই অস্বীকার করি না কেন সেটা চিরন্তর সত্যই। তাকে তো বদলানো যায় না। তাই আমি যতীনবাবুর মনে সামান্য শক্তির সঞ্চার করার জন্যই বললাম, যতীনবাবু, যেটা ঘটে গেছে সেটাকে তো আর পরিবর্তন করা যাবে না। বাস্তবটাকে স্বীকার করতে চেষ্টা করুন যতীনবাবু।
যান, বাড়ির ভেতরে প্রবেশ করুন আর আপনার স্ত্রীর আত্মার শান্তির জন্য যথাযথ ক্রিয়াগুলি সম্পূর্ণ করুন। যান। আমার কথা শুনে যতীনবাবুর চোখ থেকে কয়েক ফোঁটা জল মাটিতে পড়ল। তারপর তিনি আমাকে অনুরোধ করেই বললেন, ঠাকুরমশাই, আপনিও আমার সাথে আমার বাড়ির ভেতরে প্রবেশ করুন। ঈশ্বরের অশেষ কৃপা, এই দুর্যোগময় পরিস্থিতিতে আমি আপনার সান্নিধ্য লাভ করেছি ঠাকুরমশাই। না হলে এই দুর্যোগ আমার জন্য আরো দুর্বিষহ হয়ে উঠত। যতীনবাবুর অনুরোধে আমিও তার মহলে প্রবেশ করলাম। যতীনবাবুর মহলে প্রবেশ করার সাথে সাথে একটি বছর 10-এর ছোট্ট কন্যা শিশু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। শিশুটি কাঁদতে কাঁদতে যতীনবাবুকে বলতে শুরু করল, বাবা, বাবা দেখো না, মা কথা বলছে না বাবা, কিরকম ভাবে মেঝেতে ঘুমিয়ে আছে, আর সকলে কিরকম কান্না করছে দেখো। কিন্তু যতীনবাবু কোনো উত্তর দিলেন না, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আর কি বা বলবেন নিজের ওই ছোট্ট শিশু কন্যাটিকে? জীবন মৃত্যুর রহস্য তো তার কাছে অখিল সমুদ্রের দুর্গম পথ, যা তার সেই ক্ষুদ্র চিন্তা চেতনা সান্নিধ্যের বাইরে। ফলত সেই শিশু কন্যাটি বারংবার যতীনবাবুকে একই প্রশ্ন করে যেতে লাগলো। শিশুটির ওইরূপ অবস্থা আমার চোখে জল এনে দিল। ফলত তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমি বললাম, এদিকে এসো মা, এদিকে এসো। আমাকে শিশুটি প্রশ্ন করল, আপনি কে? আমি তোমার বাবার বন্ধু, আর আমি জানি তোমার মা কেন ঘুমিয়ে আছেন। তুমি জানো? তাহলে বলো। আমি তোমাকে বলবো, আগে তুমি আমার সাথে বাইরে এসো। এরপর যতীনবাবুকে আমি তার স্ত্রীর সৎকারের ব্যবস্থা করার কথা বলে শিশুটিকে নিয়ে বাইরে চলে আসি। কারণ শিশুটি ছিল অবুঝ, এবং এই অবুঝ শিশুটির ব্যঞ্জনাহীন প্রশ্নের বাণে যতীনবাবু বারবার ভেঙে পড়ছিলেন। ফলত তার শিশু কন্যাটিকে এই মুহূর্তে তার থেকে একটু দূরে রাখায় অনতি আবশ্যক বলে আমি মনে করেছি। আমি শিশু কন্যাটির মন ভোলানোর জন্য যতীনবাবুর বাগানের সুন্দর সুন্দর ফুলগুলির নাম তাকে জিজ্ঞেস করতে থাকি। কিন্তু শিশুটি নাছোড়বান্দা, বারংবার আমাকে জিজ্ঞেস করেই যাচ্ছে, তুমি যে বললে মা কেন চোখ খুলছে না তা তুমি জানো, তাহলে আমাকে বলছো না কেন? শিশুটির এইরূপ কথা শুনে আমার মনেও তীব্র বেদনার সৃষ্টি হয়েছিল। ফলত আমি ভেবেছিলাম যে ওকে মিথ্যে কথা বলব, কিন্তু পরক্ষণেই আমার বিবেক তাড়িত মন আমাকে বাধা দিয়ে উঠল। কতদিনই বা তার কাছ থেকে আসল সত্যিটা তার বাড়ির লোক লুকিয়ে রাখবে? তার থেকে বরং ওর শৈশব মনকে সন্তুষ্টি দেওয়ার জন্য কিছুটা কল্পনাধিকার ছলে ওকে বাস্তবটাই খুলে বলা ভালো। আমি বললাম, মুরারিকে চেনো মা? মুরারি চেনো? হ্যাঁ, চিনি তো। মা প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা তার পুজো করেন। তোমার মা যেহেতু মুরারির পুজো করতেন, ফলত তিনি মুরারির কাছে চলে গেছেন। তাহলে কি আমার মা আর আমার কাছে ফিরে আসবে না? তার তো আসার দরকার নেই, তিনি তোমার সাথেই আছেন। মুরারি ওই আকাশে থাকে, উনিও মুরারির কাছ থেকে তোমাকে দেখছেন। কিন্তু আমার মা তো চোখ বন্ধ করে মেঝেতে শুয়ে আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত তিনি শুয়ে আছেন, কিন্তু আস্তে আস্তে তিনি অদৃশ্য হয়ে যাবেন। তাহলে আমি আমার মাকে আর কোনোদিন দেখতে পাবো না? আহা, কেন দেখতে পাবে না? দেখতে পাবে তো। প্রতিদিন রাতে আকাশে তিনি তারা হয়ে তোমাকে দেখা দেবে। আজ রাতে আমি তোমাকে দেখিয়ে দেব, দেখো। যতীনবাবু নিজের স্ত্রীকে সৎকার করে বাড়ি ফিরলেন সন্ধ্যার দিকে। আমি ততক্ষণ ওনার শিশু কন্যাটিকে সামনে রেখেছিলাম। বাড়ি ফিরে আরও কিছু নিয়ম কানুন অনুসরণ করার পর
যতীনবাবু আমার সাথে দেখা করলেন এবং একটি ঘরে থাকারও ব্যবস্থা করে দিলেন আমার। এত বড় একটা ধাক্কা খাওয়ার ফলে যতীনবাবুর মনটা স্বাভাবিকভাবে বড় বিষণ্ণ হয়ে উঠেছিল। আমিও তাই আর ওনাকে ঘটমান ব্যাপারগুলো সম্পর্কে জিজ্ঞেস করলাম না। উনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে একটা মাত্র কথা বললেন, ঠাকুরমশাই, আজকে রাত্রে একটু কষ্ট করে থাকুন, কাল আপনাকে সব খুলে বলবো। যতীনবাবু আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর উনার শিশু কন্যাটি আমার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই সে আমাকে প্রশ্ন করল, আপনি যে বিকেলবেলা বললেন আমার মাকে দেখিয়ে দেবেন আপনি? হ্যাঁ, দেখিয়ে দেব তো, অবশ্যই দেখিয়ে দেব, কিন্তু মা তোমার নামটা কি সেটাই তো আমার জানা হয়নি এখনো। আমার নাম সোনামণি। এখন চলুন তো, চলুন তাড়াতাড়ি, আমার মাকে দেখিয়ে দেবেন আপনি, চলুন। আমি একটু হেসে বললাম, আচ্ছা আচ্ছা, চলো চল চলো মা, চলো। আমি সোনামণির হাত ধরে জানালার কাছে নিয়ে গেলাম। তারপর আকাশের সুখ তারাটিকে দেখিয়ে বললাম, ওই যে মা, দেখছো ওই যে তারাটা, সব থেকে বড় তারাটা, আকাশের সব থেকে উজ্জ্বল যেটা দেখাচ্ছি, ওইটাই তোমার মা। সোনামণি এবার একটু হেসে আমাকে বলল, ওইটাই আমার মা? বাহ, কি মজা, আমি আমি আবার আমার মাকে দেখতে পাবো। সোনামণি জানলার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, তাই ওকে ওখানে রেখে বিছানায় এসে বসে আমিও মায়ের চিন্তায় একটু অন্যমনস্ক হয়েছিলাম। কিন্তু হঠাৎই সোনামণির চিৎকারে আমি সজাগ হয়ে উঠলাম। আমি দেখলাম দুটি কালো হাত জানালার বাইরে থেকে সোনামণির নরম গলাটাকে সজোরে চেপে ধরেছে। হাত দুটির আকার এবং আকৃতি দেখে আমার বুঝতে আর বাকি রইল না যে এগুলো কোনো সাধারণ মানুষের হাত নয়, ওগুলো কোনো অশরীরীর হাত। তাই আমিও এবার সোনামণিকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে উঠলাম। অন্যদিকে সোনামণির আওয়াজ শুনে বাড়ির সকলেই আমার ঘরে এসে উপস্থিত হয়েছে, আর এরকম দৃশ্য দেখে ভয়ে ও আতঙ্কে সকলেই সোনামণি সোনামণি করে চিৎকার করতে শুরু করেছে। যতীনবাবু এরকম দৃশ্য দেখে চিৎকার করে বলে উঠলেন, সোনামণি, হে ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মেয়েকে বাঁচান ঠাকুরমশাই। কথাটি বলে যতীনবাবু জ্ঞান হারিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়লেন। এক বৃদ্ধা, সম্ভবত যতীনবাবুর মা, ও নিবারণ ওনাকে জড়িয়ে ধরে সজোরে কাঁদতে শুরু করলো। কিন্তু এখন যতীনবাবুর দিকে মনোযোগ দেওয়ার সময় আমার নেই। তাই আমি দ্রুত আমার কুণ্ডলিনী থেকে সামান্য জল হাতে তুলে নিলাম এবং ওই অশরীরীকে সাময়িকভাবে প্রতিরোধ করার জন্য বীজ মন্ত্র জপ শুরু করলাম আমি। তারপর আমার হাতে থাকা কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিলাম সোনামণির দিকে। তৎক্ষণাৎ সেই অশরীরী সোনামণির গলা ছেড়ে দিয়ে চিৎকার করে জানালা থেকে দূরে সরে গেল, আর এরই মধ্যে সমস্ত ঘরটিকে বন্ধন করে ফেললাম আমি। সেই অশরীরী বাড়ির বাইরে দিকে হুঙ্কার দিয়ে বলে উঠল, তান্ত্রিক, নিজের জীবন প্রিয় হলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। তোর ওই সামান্য শক্তি আমাকে দীর্ঘক্ষণ আটকে রাখতে পারবে না, আর যদি আমার কথা অমান্য করিস তো এই বাড়ির সকলের সাথে তুইও মৃত্যু মুখে পতিত হবি। আমি প্রত্যুত্তরে কিছু বলতেই যাব, তার আগে সেই অশরীরী অদৃশ্য হয়ে গেল। আমি এবার সোনামণির দিকে এগিয়ে গেলাম এবং সোনামণিকে নিজের কোলে তুলে নিলাম। এই ভীতিপ্রদ ঘটনায় সে ভয়ে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আর এটাই তো স্বাভাবিক। একজন শিশুর পক্ষে এর থেকে ভীতিপ্রবল ঘটনা আর কি বা হতে পারে। সেই অশরীরীর আঙ্গুলের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল সোনামণির কণ্ঠের কোমল ত্বকে। ওদিকে যতীনবাবুর জ্ঞান ফিরে আসতেই উনি ছুটে এলেন সোনামণির দিকে।
তারপর সোনামণিকে নিজের কোলে তুলে কাঁদতে শুরু করলেন। কিন্তু সোনামণিকে নিয়ে আমার চিন্তা হচ্ছে অন্যখানে। শারীরিক দিক থেকে ক্ষতির পরিমাণ সামান্য হলেও মানসিক দিক দিয়ে তার ক্ষতির আশঙ্কা অনেক বেশি। কারণ একে তো শিশুটি তার মাকে হারিয়েছে, তার উপর আজকের এই ভয়ঙ্কর ঘটনা। ওইটুকু শিশু মন কি এত বড় ধাক্কা সামলাতে পারে? এই ঘটনায় হয়তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এই ধরনের দৃষ্টান্ত আমি এর আগেও প্রত্যক্ষ করেছি। তাই আমি স্থির করি আজকে এই ভীতিপ্রদ ঘটনার চিহ্ন ওর স্মৃতি থেকে মুছে দেব। আর এতে আমার কিছু শক্তি বিসর্জন দিতে হবে। সে কিছু শক্তি হারাবো, কিন্তু এই শিশুটির কোনো অনিষ্ট আমি আর হতে দেব না। এই একদিনের মা হারা শিশুটি আমায় যে স্নেহের বাঁধনে বেঁধেছে, সেখানে আমার এই শক্তির মূল্য তুচ্ছ সামান্য মাত্র। আমি যতীনবাবুকে বললাম, যতীনবাবু, দয়া করে আপনি ভেঙে পড়বেন না, আপনাকে শক্ত হতে হবে। আজকের এই ঘটনা সোনামণির মনে বিরূপ প্রভাব ফেলেছে। তাই আমি স্থির করেছি যে এই ঘটনার স্মৃতি ওর মন থেকে মুছে ফেলব। আর ওর গলায় ওই ক্ষত আমি নিজের শক্তি দ্বারা নিরাময় করার চেষ্টা করব। যতীনবাবু, এখন শুধু আপনার সম্মতির প্রয়োজন। এবার যতীনবাবু স্বল্প কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, আপনার যা ঠিক মনে হয় তাই করুন ঠাকুর মশাই। শুধু শুধু আমার কন্যাটির আর কোনো যেন ক্ষতি না হয়, এটুকুই দেখবেন। আমি যথাসাধ্য প্রয়াস করব, কিন্তু আপনাদেরকেও কয়েকটি শর্ত পালন করতে হবে। কিরকম শর্ত ঠাকুর মশাই? প্রথমত, আজকের এই ঘটনার কথা আর কোনোদিনও সোনামণির সামনে উল্লেখ করবেন না। আর দ্বিতীয়ত, আপনাদের একেবারে স্বাভাবিক আচরণ করতে হবে। মানে এমন ভান করতে হবে যাতে বাড়িতে কোনো কিছুই ঘটেনি। আর শেষ শর্তটি দুঃখজনক বটে, আর আপনি মানতে পারবেন কি পারবেন না তা আমি জানি, কিন্তু আপনাকে জ্ঞাত করানো আমার কর্তব্য, তাই আমাকে বলতেই হবে। সোনামণি কিন্তু তার মায়ের মৃত্যুর স্মৃতিও ভুলে যাবে। এ কি বলছেন ঠাকুর মশাই? কিন্তু সোনামণি যখন ওর মায়ের সম্পর্কে জানতে চাইবে, তখন আমি ওকে কি উত্তর দেব? সোনামণি যাতে ওর মায়ের কথা না জানতে চায়, সেজন্য ওকে বাইরে পড়াশুনোর জন্য কালকেই পাঠিয়ে দিন। আর তাতেও আপনার বিয়ের এই বিপদের হাত থেকেও সুরক্ষিত থাকবে। আপনি যুক্তিসম্মত কথা বললেন ঠাকুর মশাই। তবুও চিন্তা করার জন্য কয়েক মুহূর্ত আমাকে দিন। আমি কিছুক্ষণ পর এসে আমার সিদ্ধান্ত আপনাকে জানাচ্ছি। এই কথা বলে যতীনবাবু নিজের কক্ষে চলে গেলেন। ফলত যতীনবাবুর গৃহে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আমি ভাবতে শুরু করলাম। আমার সব থেকে বেশি আশ্চর্য লেগেছে ক্ষণিক আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটিকে। ওই অশরীরীর রোষ এই গৃহের উপর এতটা কেন? এর পেছনে কি কোনো ইতিহাস লুকিয়ে আছে? যতীনবাবুর স্ত্রীর মৃত্যুর পেছনে ওই অশরীরীর কি কোনো কার্যকারণ সম্পর্ক আছে? না, এখন এসব চিন্তা করার সময় নয়। আগে সোনামণিকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। অল্পক্ষণ পরেই যতীন এসে তার প্রস্তাব আমাকে জানালেন। আমি আপনার সিদ্ধান্তের সাথে সহমত ঠাকুর মশাই। কিন্তু সোনামণিকে কোথায় পাঠাবেন বলে সিদ্ধান্ত স্থির করেছেন? বিলেতে আমার ভাগ্নির গৃহে পাঠাবো সিদ্ধান্ত করেছি ঠাকুর মশাই। বাহ, খুব ভালো কথা। তবে যতদিন না সোনামণি প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন ও ওখানে লেখাপড়া করবে। তারপর যদি এখানে ফিরিয়ে আনতে চান তাহলে আনবেন, অসুবিধে নেই। কিন্তু সোনামণি যদি বিলেতে থাকা অবস্থাতেই ওর মায়ের খবর জানতে চায়, তাহলে কি বলবো ঠাকুর মশাই? আর আগামীকালের যাত্রাপথে সোনামণির কোনো বিপদ হবে না তো?
আগামীকাল আমি মন্ত্র বলে সোনামণির চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে দেব। ও একবার এই গ্রাম ত্যাগ করতে পারলে ওই অপশক্তি আর কোনো ক্ষতি করতে পারবে না। আর সোনামণি যদি ওর মায়ের কথা জানতে চায়? আর সোনামণি যদি ওর মায়ের কথা জানতে চায় তাহলে বলবেন, মা ভালো আছে, তুমি মন দিয়ে পড়ালেখা করো। ঠিক আছে ঠাকুর মশাই। এখন আপনি সোনামণিকে আমার কক্ষে নিয়ে আসুন, আমি স্মৃতিলুপ্ত ক্রিয়া শুরু করব। যতীনবাবু সোনামণিকে আমার কক্ষে নিয়ে এলেন। তারপর আমি ওর উপর আমার মন্ত্রক্রিয়া শুরু করলাম। ক্রিয়া শেষে সোনামণি জ্ঞান হারিয়ে ফেলল। ফলত যতীনবাবু বললেন, ঠাকুর মশাই, এখন কি ওকে নিয়ে যাব? হ্যাঁ, ওকে নিয়ে যান। ক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ কথা, কালকে সোনামণির বিলেতে যাওয়ার কথা কোনো কাক পক্ষীও যেন টের না পায়। আমি আপনার কথা স্মরণে রাখবো ঠাকুর মশাই। ভোর 4টে নাগাদ সোনামণিকে বিলেতে পাঠানোর জন্য যতীনবাবু একটি পালকির ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন। দুজন বিশ্বস্ত অনুচর সহ নিবারণকে তিনি সোনামণির সাথে বিলেতে যাত্রার উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। অনুচর দুজন সোনামণির সাথে বিলেতে যাবে এবং নিবারণ সোনামণিকে বন্দর পর্যন্ত পৌঁছে দিয়ে গৃহে ফিরে আসবে। সোনামণির যাত্রা শুরুর পূর্বেই আমি একটি মন্ত্রপুত মাদুলি তার হাতে বেঁধে দিয়েছিলাম, যাতে কোনো অপশক্তি পুনরায় আর তাকে স্পর্শ করতে না পারে। বেলা গড়াতে যতীনবাবুর বৃদ্ধা মা সোনামণির বিলেতে যাওয়ার খবর শুনে কাঁদতে শুরু করলেন। অন্যদিকে আমি প্রত্যক্ষ করি যতীনবাবুর বাড়ির গৃহের সদর দরজায় উপস্থিত হয়েছে উনারই সমবয়সী এক ব্যক্তি ও মহিলা। যতীনবাবুর মা তাদের দেখে সদর দরজার দিকে ছুটে গেলেন এবং বলতে শুরু করলেন, বিপিন, তুই এসেছিস বাবা? এদিকে যে আমাদের কি সর্বনাশ হয়ে গেছে রে। সোনামণিটাকেও যতীন কোন দূর দেশে পাঠিয়ে দিয়েছে। লোকটি এবার আমার দিকে তাকিয়ে বলল, মা, উনি কে? ওনার নাম তারানাথ তান্ত্রিক। তোর দাদা উনাকে গতকাল রাত্রে নিয়ে এসেছে। উনি গতকাল রাত্রে সেই ভয়ঙ্করের হাত থেকে সোনামণির প্রাণ রক্ষা করেছেন বাবা। উনি সামান্য কোনো মানুষ নন রে, মন্ত্রসিদ্ধ একজন মহাপুরুষ। আমার সম্পর্কে নিজের মায়ের মুখে সবিস্তরে বর্ণনা শুনে বিপিনবাবুর মুখে কিরকম যেন একটা গাম্ভীর্য ফুটে উঠল, কিন্তু তিনি সেই গাম্ভীর্য লুকোনোর জন্য মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে প্রকৃতস্থ হওয়ার চেষ্টা করলেন। আমার তীক্ষ্ণ দৃষ্টি সেটা সহজেই ধরে ফেলল। এরই মধ্যে যতীনবাবুর বৃদ্ধা মা বলে উঠলেন, বিপিন, তুই কি ওইখানে দাঁড়িয়ে থাকবি বাবা? বৌমাকে নিয়ে তাড়াতাড়ি প্রবেশ কর দেখিনি। নিজের মায়ের আদেশ পেয়ে বিপিনবাবু এবং তার স্ত্রী গৃহে প্রবেশ করে নিজের মায়ের পায়ে প্রণাম করলেন। আমি সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম। বিপিনবাবু আমার দিকে এগিয়ে এসে আমাকে নমস্কার করলেন, কিন্তু প্রতি নমস্কারের অপেক্ষা না করেই তিনি সিঁড়ি দিয়ে ঢক ঢক করে দ্রুত উঠে গেলেন একতলার ঘরে। ওনার পেছন পেছন ওনার স্ত্রীও উঠে গেলেন। বিপিনবাবুর এই আচরণে আমি যেন একটু অবাকই হলাম। তিনি সম্ভবত নিজের বাড়িতে আমার মতন এক আগন্তুকের উপস্থিত পছন্দ করেননি। বিপিনবাবুর এই আচরণ ওনার মাও লক্ষ্য করেছিলেন। ফলত তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এসে বললেন, ঠাকুরমশাই, কিছু মনে করবেন না দয়া করে। বিপিন আগে এরকম ছিল না, কিন্তু বাইরে পড়াশুনো করে আসার পর থেকে ওর মধ্যে একটা অপ্রয়োজনীয় গাম্ভীর্য ভাব সবসময় অবস্থান করে। আর সেই থেকে ঠাকুর দেবতার প্রতি ওর অগাধ অবিশ্বাসের জন্ম নেয়। আচ্ছা, বিপিনবাবু থাকেন কোথায়? ও কলকাতায় থাকে। আচ্ছা, উনি কি করেন কে জানে,
কি একটা ব্যবসা যেন করে, ঠিক করে আমাদের কিছু বলেও না। বছরে 2বার বাড়িতে ফেরে, 10-15 দিন বাড়িতে থাকে, আবার চলেও যায়। ও, দ্বিপ্রহরে আমি যতীনবাবুর ফুল বাগানটির এক কোণে বসি সোনামণির কথা ভাবছিলাম। গতকালই মেয়েটাকে নিয়ে এই বাগানে একাকী ঘুরছিলাম। সত্যি, মেয়েটার গলার স্বরে এমন একটা মায়া আছে না, যে কোনো পাষাণ হৃদয়ের ব্যক্তির মনও তার ডাকে গলে যাবে। এই বাগানের ওই ছোট্ট ফুলগুলোর মতোই মেয়েটাও নিষ্পাপ, কিন্তু এই নিষ্পাপ মেয়েটাকে অকালেই হারাতে হলো ওর মাকে। আহারে, বিধাতার কি নিয়তি! ঠাকুরমশাই, যতীনবাবুর ডাকে আমার চিন্তার ঘোর কাটল। আমি যতীনবাবুর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ যতীনবাবু, বলুন। ঠাকুরমশাই, মেয়েটাকে পাঠিয়ে দিয়ে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। ওর চিন্তা এখন থেকে আমাকে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। আহা যতীনবাবু, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে চলবে? আপনাকে শক্ত হতে হবে। সোনামণিকে বাইরে পাঠানো ছাড়া আর কোনো উত্তম পথ আমার জ্ঞাত ছিল না, অথবা বলা যায় নেই বললেই চলে। তাই নিজের মনকে এটা ভেবে সান্ত্বনা দিন যে ওখানে সোনামণি অন্তত সুরক্ষিত তো থাকবে, নাকি? আমি তো সবই বুঝতে পারছি ঠাকুরমশাই, তবু কি জানেন, পিতার মন তো দুঃখ বেদনা থাকলেও কারো কাছে প্রকাশ করতে পারি না। সে তো আমিও বুঝি যতীনবাবু। আচ্ছা যতীনবাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের গৃহে অথবা আপনার পূর্বপুরুষদের কোনো কুলসিত ইতিহাস আছে কি না? কই, না তো, সেরকম কোনো কুলসিত ইতিহাসের কথা আমার জানা নেই। বাপদাদার কাছে যা শুনেছি তাতে আমাদের বংশ প্রথম থেকেই সম্ভ্রম স্থানীয় ও সৎ বংশজাত। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বংশে এমন কেউ কি ছিল যে সাধনা বা তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত ছিল? এমন একজন কেউ সম্ভব ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ঠাকুরদার পিতা হরিনারায়ণ দাস। বাবার কাছে শুনেছিলাম তিনি নাকি বিশেষ এক তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। বাবা ওনার তন্ত্র চর্চা নিয়ে আমাকে একটি কাহিনীও বলেছিলেন। আচ্ছা, কাহিনীটি কি আপনার স্মরণে আছে? হ্যাঁ, আছে তো, আছে, স্মরণে আছে। কেন, আপনি শুনবেন নাকি? আপনার গৃহের এই সমস্যা সমাধানের জন্য আপনার পূর্বপুরুষদের তথ্য আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনি যা জানেন আগাগোড়ায় খুলে বলুন আমাকে। আমার আদেশ পেয়ে যতীনবাবু বলতে শুরু করলেন। পরবর্তী অংশটি তোমরা পরের পর্বে জানতে পারবে। ধন্যবাদ এতক্ষণ গল্পটি শোনার জন্য। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে।